আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের হায়ার ম্যাথের চতুর্দশ অধ্যায় সম্ভাবনার এমসিকিউ নিয়ে। গত 4টি পর্বে আমরা টাইপ 1 থেকে শুরু করে টাইপ 5 পর্যন্ত আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা টাইপ 6 নিয়ে আলোচনা করব। টাইপ 6টি হচ্ছে তোমার সংখ্যা ও অন্যান্য নির্বাচন সম্পর্কিত। চলো আমরা শুরু করি। শুরুতে একটা উদ্দীপক দেয়া আছে, উদ্দীপকটি লক্ষ্য করো। এখানে বলা হয়েছে 40টি টিকেটে 1 থেকে 40 পর্যন্ত ক্রমিক নাম্বার দেওয়া আছে। 1 থেকে 40 পর্যন্ত ক্রমিক নাম্বার বলতে 1 থেকে শুরু করে 40 পর্যন্ত নাম্বারগুলো দেওয়া আছে। এর সাপেক্ষে 126 ও 127 নং প্রশ্নের উত্তর দিতে হবে আমাদেরকে। তো 126 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো। টিকেটগুলো ভালোভাবে মিশিয়ে দৈবভাবে একটি টিকেট নেওয়া হলে ক্রমিক নাম্বারটি 40-এর গুণনীয়ক হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে এখানে তারা বলতেছে তুমি টিকেটগুলো ভালোভাবে মিশাবা, মিশানোর পর ক্রমিক নাম্বারটা হবে 40-এর গুণনীয়ক, অর্থাৎ ক্রমিক নাম্বার যেগুলো উঠবে সেগুলো হচ্ছে 40-এর গুণনীয়ক হওয়ার সম্ভাবনাটা নির্ণয় করতে বলছে। তো সম্ভাবনা সমান আমরা কি জানি? সম্ভাবনা সমান আমরা জানি অনুকূল ফলাফল ডিভাইডেড বাই মোট ফলাফল। অনুকূল ফলাফল ডিভাইডেড বাই মোট ফলাফল। তো এখানে আমাদেরকে মোট ফলাফলটা দেয়া আছে। এখানে তারা বলে দিছে 40টি টিকেট। তো যেহেতু 40টা টিকেটের কথা আছে, তাহলে আমার মোট ফলাফলটা হচ্ছে তোমার কত? মোট ফলাফলটা হচ্ছে 40। এবার আমার অনুকূল ফলাফলটা বের করতে হবে। তাহলে অনুকূল ফলাফলটা হবে 40-এর গুণনীয়ক। অনুকূল ফলাফলটা হবে তোমার 40-এর গুণনীয়ক। তো দেখো 40-এর গুণনীয়ক সমান সমান আমরা লিখতে পারি 1 গুণ 40, অর্থাৎ 40 একে 40। এরপর আমরা লিখতে পারি 2 গুণ 20, 20 দুগুণে কত হয়? 40। এরপর আমরা 3 দিয়ে 40-কে তো ভাগ করতে পারি না, 4 দিয়ে করা যায়। 4 গুণ 10, অর্থাৎ 4 10-এ 40। 5 দিয়ে করা যায়, 5 আড়া 40। ঠিক আছে? তাহলে আর কোনো সংখ্যা দিয়ে তুমি 40-কে ভাগ করতে পারবা না। এগুলোই হচ্ছে তোমার 40-এর গুণনীয়ক। তাহলে এখানে কয়টা সংখ্যা আছে দেখো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। তাহলে এখানে টোটাল সংখ্যা আছে 8টা, অর্থাৎ 40-এর গুণনীয়ক পেয়েছি আমরা 8টা। তাহলে আমাদের অনুকূল ফলাফল হবে 8। তাহলে আমরা যদি এই 8 দিয়ে 40-কে কাটি, তাহলে আমরা জানি 5 আড়া 40। তাহলে এখানে হবে 5। যেহেতু নিচে 5 আছে, তোমার অবভিয়াসলি উপরে কত আছে? 1। তাহলে আমরা এখান থেকে উত্তরটা পাচ্ছি 1/5, অর্থাৎ 1/5। 1/5। এবার 127 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো। 127 নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে টিকেটগুলো ভালোভাবে মিশিয়ে দৈবভাবে একটি টিকেট নেওয়া হলে ক্রমিক নাম্বারটি মৌলিক হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে এখানে মোট টিকেট ছিল তোমার 40টা। তাহলে এগুলো ভালোভাবে মিশানোর পর তুমি একটা টিকেট নিবা। টিকেটটা তোমার বলছে তারা ক্রমিক নাম্বারটি মৌলিক হওয়ার সম্ভাবনা। তাহলে আমাকে 1 থেকে 40-এর ভিতর কয়টা মৌলিক সংখ্যা আছে এটা বের করতে হবে। ঠিক আছে? যতগুলা মৌলিক সংখ্যা থাকবে সেগুলোই হচ্ছে তোমার অনুকূল ফলাফল। কথা বুঝাইতে পারছি? যতগুলা তোমার 1 থেকে 40-এর ভিতর মৌলিক সংখ্যা থাকবে সেগুলো হচ্ছে তোমার অনুকূল ফলাফল। তো দেখো আমরা ছোট্ট একটি টেকনিকের মাধ্যমে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো মনে রাখতে পারি। এই ছোট্ট একটা টেকনিকের মাধ্যমে। এটা একটা জাস্ট তুমি মনে করতে পারো এটা একটা মোবাইল নাম্বার। তাহলে লক্ষ্য করো এখানে আমরা লিখছি 44 22 32 23 21। ঠিক আছে? এটা দ্বারা কি বোঝায়? দেখো এই যে এখানে প্রথমে যে কোডটা রয়েছে মনে রাখবা 1 থেকে 10-এর ভিতর তোমার মৌলিক সংখ্যা হচ্ছে 4টা। 1 থেকে 10-এর ভিতর মৌলিক সংখ্যা পাচ্ছ 4টা। দ্বিতীয় পুর দ্বারা বোঝাবে তোমার 11 থেকে 20-এর ভিতর মৌলিক সংখ্যা হচ্ছে 4টা। এই 2 দ্বারা বোঝাবে তোমার 21 থেকে 30-এর ভিতর মৌলিক সংখ্যা হচ্ছে 2টা। পরবর্তী 2 দ্বারা বোঝাবে তোমার 31 থেকে 40-এর ভিতর, এভাবে। ঠিক আছে? এটা হচ্ছে তোমার 91 থেকে 100-এর ভিতর মৌলিক সংখ্যা। তোমার 91 থেকে 100 এর ভিতর মৌলিক সংখ্যা পাচ্ছ কয়টা? একটা। এভাবে আমরা মৌলিক সংখ্যাগুলো মনে রাখতে পারি। তো দেখো তারা আমাদেরকে বলছে টিকেটগুলো ভালোভাবে মিশিয়ে দৈবভাবে একটি টিকেট নেওয়া হলে ক্রমিক নাম্বারটি মৌলিক হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তো তোমার টিকেট ছিল কয়টা? 40টা। তাহলে মোট ফলাফল হচ্ছে 40টা।
তাহলে এবার দেখো 40-এর ভিতর কয়টা মৌলিক সংখ্যা রয়েছে। তাহলে এটা হচ্ছে তোমার কতের ভিতর, 1 থেকে 10-এর ভিতর, এটা হচ্ছে 11 থেকে 20-এর ভিতর, এটা হচ্ছে তোমার 21 থেকে 30-এর ভিতর, আর এটা হচ্ছে তোমার 31 থেকে 40-এর ভিতর। তো দেখো 31 থেকে 40-এর ভিতর মৌলিক সংখ্যা কয়টা পাচ্ছি আমরা? 4টা। এই 4-এর সাথে 4 যোগ করলে 8, 8-এর সাথে তুমি 2 যোগ করো 10, 10-এর সাথে 2 যোগ করো, তাহলে পাচ্ছ 12। তাহলে এখানে তুমি পাবা 12, ঠিক আছে। এবার 12কে আমরা কাটাকাটি করে উত্তরটা নিয়ে আসতে পারি। তো আমরা যদি এখানে 4 দিয়ে কাটি, এটাকে 4 দিয়ে কাটলে পাচ্ছি 3, এটাকে 4 দিয়ে কাটলে পাচ্ছি 10, তাহলে উত্তরটা হচ্ছে আমাদের 10/3। তাহলে আমাদের উত্তরটা দাঁড়াচ্ছে 10/3, অর্থাৎ খ নাম্বারটা, ঠিক আছে। এরপর আমরা পরবর্তী 128 ও 129 নাম্বার প্রশ্নগুলো সমাধান করব। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে কি বলা হয়েছে দেখো, 10 থেকে 21 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর একটি সংখ্যা দ্বৈতভাবে নির্বাচন করা হলো, নির্বাচিত সংখ্যাটি মৌলিক হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে 10 থেকে কত? 10 থেকে 21-এর ভিতর। যেহেতু তারা 10 থেকে 21-এর ভিতর বলছে, সেজন্য আমরা 10 থেকে 21 পর্যন্ত সংখ্যাগুলো লিখে নিয়েছি। তো লক্ষ্য করো এখানে মোট কয়টা সংখ্যা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। তাহলে 10 থেকে 21-এর ভিতর আমরা মোট সংখ্যা পাচ্ছি 12টা। তাহলে আমাদের মোট ফলাফল হবে 12। আমাদের মোট ফলাফল হবে 12। তো দেখো এখানে 10 থেকে 21-এর ভিতর মোট সংখ্যা পাচ্ছি আমরা 12টা। তাহলে আমাদের মোট ফলাফলটা হচ্ছে 12। এবার আমরা অনুকূল ফলাফলটা বের করব। তো এখানে তারা আমাদেরকে বলছে নির্বাচিত সংখ্যাটি মৌলিক হওয়ার সম্ভাবনা। তাহলে 10 থেকে 21-এর ভিতর তারা কি করছে? স্বাভাবিক সংখ্যাগুলোর একটি দ্বৈতভাবে কি করা হলো? নির্বাচন করা হলো। এই সংখ্যাটি মৌলিক হওয়ার সম্ভাবনা, অর্থাৎ নির্বাচিত সংখ্যাটি মৌলিক হওয়ার সম্ভাবনাটা বের করতে বলছে। তো আমরা কি জানি? আমরা জানি 1 থেকে 10-এর ভিতর মৌলিক সংখ্যা হচ্ছে 4টা, ঠিক আছে। এরপর 11 থেকে তোমার 20-এর ভিতর মৌলিক সংখ্যা হচ্ছে কয়টা? মৌলিক সংখ্যা পাচ্ছ তুমি 4টা, ঠিক আছে। এখন দেখো এখানে 10 সংখ্যাটা তোমার কি? 10 সংখ্যাটি মৌলিক না, এটা যৌগিক, ঠিক আছে। মৌলিক সংখ্যা কাকে বলে? যেই সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে বলা হয় মৌলিক সংখ্যা, অথবা যেই সংখ্যার 1 এবং সেই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই তাকে মৌলিক সংখ্যা বলে। তো দেখো 10 সংখ্যাটাকে একাধিক সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সেজন্য এটা মৌলিক সংখ্যা না। এরপর 11 সংখ্যাটা দেখো, এটা হচ্ছে তোমার মৌলিক সংখ্যা। এরপর 13 সংখ্যাটাও তোমার মৌলিক সংখ্যা। এরপর 17 মৌলিক সংখ্যা। এরপর হচ্ছে 19 তোমার মৌলিক সংখ্যা। তো মনে রাখবা 11 থেকে 20 এর ভিতর আমরা মৌলিক সংখ্যা পাচ্ছি 4টা, কিন্তু এখানে দুইটা বাড়তি সংখ্যা আছে, একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 21। এখন 21কেও তুমি একাধিক সংখ্যা দিয়ে ভাগ করতে পারো, 10কেও একাধিক সংখ্যা দিয়ে ভাগ করতে পারো। তাহলে এখানে মৌলিক সংখ্যা আছে টোটাল কয়টা? 4টা। তাহলে আমার অনুকূল ফলাফল দাঁড়াচ্ছে 4। এখন আমি 4 দিয়ে এটাকে কাটলে এখানে পাচ্ছি 3, তাহলে 3/1। তাহলে আমার উত্তরটা দাঁড়াচ্ছে কত? 3/1, অর্থাৎ 128 নাম্বার উত্তর হবে ঘ নাম্বারটা। এরপর 129 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো, এখানে বলা হয়েছে নির্বাচিত সংখ্যাটি 2 অথবা 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে এখানে মাঝখানে একটা অথবা আছে, তাহলে মনে রাখবা অথবা থাকলে অথবার দুই পাশে যে দুইটা কথা থাকে এদের যে কোনো একটা কথাকে তুমি সমর্থন করলেই হবে। তোমার যে কোনো একটা কথাকে সমর্থন করলে হয়ে যাবে, অর্থাৎ ওই সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য হলেও আমার নিতে হবে, 3 দ্বারা বিভাজ্য হলেও নিতে হবে। তো দেখো নির্বাচিত সংখ্যাটি 2 অথবা 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। তো দেখো এখানে আমরা মোট সংখ্যাগুলো লিখেছি, আমরা টোটাল সংখ্যা পেয়েছি কয়টা? 10 থেকে 21-এর ভিতর মোট সংখ্যা পেয়েছি 12টা। এবার নির্বাচিত সংখ্যাগুলো তোমার 2 অথবা 3 দ্বারা বিভাজ্য। 2, এটা হবে 2, ঠিক আছে। তাহলে এখানে তারা বলছে 2 অথবা 3, তাহলে 2 অথবা 3, তাহলে 2 দ্বারা বিভাজ্য হলেও আমি নিতে পারবো, আবার 3 দ্বারা বিভাজ্য হলেও নিতে পারবো। তো দেখো এখানে আগে আমরা 2 এর গুলা বের করে ফেলি। 2 দিয়ে 10কে ভাগ করা যায়, কারণ 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20। তাহলে এখানে আমরা 2 দিয়ে বিভাজ্য সংখ্যাগুলো বের করলাম, এবার 3 দিয়ে গুলা বের করব। দেখো এটা অন্য একটা কালার দিয়ে আমরা করতে পারি, আমরা সবুজ দিয়ে করতে পারি। দেখো 3 দিয়ে গুলা করি এবার। তাহলে 3 এর নামাতা কোনো 3 4 12, তারপর 3 5 15, তারপরে আমরা লিখতে পারি 3 4 12 পাইলাম, 3 5 15, এরপর 318, 18 তো একবার আমরা নিয়েছি, 3 7 21।
তো দেখো এখানে আমরা 2 দ্বারা যেগুলো বিভাজ্য সেগুলো নিব, 3 দ্বারা বিভাজ্যগুলো নিব। তো দেখো 2 দ্বারা বিভাজ্য পাচ্ছি আমরা 10, এরপর পাচ্ছি কাকে 12 কে, এরপর পাচ্ছি কাকে, এরপর পাচ্ছি 14 কে, এরপর পাচ্ছি আমরা কাকে 16 কে, এরপর পাচ্ছি 18 কে, এরপর পাচ্ছি 20 কে। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার 2 দ্বারা বিভাজ্য। এবার 3 দ্বারা বিভাজ্যগুলো যদি আমরা লিখি তাহলে 3 4 12, 12, এরপর পাচ্ছি আমরা 15, এরপর পাচ্ছি 18, ঠিক আছে, এরপর পাচ্ছি আমরা 21, ঠিক আছে। তো এবার লক্ষ্য করো এখানে যে সংখ্যাগুলো যেমন 12 এটা 2 বার আছে, আমরা একবার নিব, ঠিক আছে। এরপর এখানে 18টা 2 বার আছে, একবার নিব, তাহলে কয়টা পাচ্ছি দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। টোটাল সংখ্যা পাচ্ছি আমরা এখানে 2 দ্বারা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা পাচ্ছি টোটাল 8টা। কয়টা? 8টা। তাহলে টোটাল সংখ্যা পাচ্ছি এখানে আমরা 8টা, তাহলে 8 দিয়ে কাটাকাটি করে যেটা হবে সেটা হচ্ছে আমাদের উত্তর। তো দেখো এখানে বলছে নির্বাচিত সংখ্যাটি কি বলছে, তারা 2 অথবা 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনাটা বের করতে বলছে। তাহলে আমরা অনুকূল ফলাফল পেয়েছিলাম 8টা, মোট ফলাফল পেয়েছিলাম 12টা। এখন তুমি এটাকে কত দিয়ে কাটতে পারো, তুমি 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে এটা হয় 2, এটাকে 4 দিয়ে কাটলে 3, তাহলে 2/3। তাহলে আমাদের উত্তরটা হবে খ নাম্বার, 129 নাম্বারের উত্তর হবে খ নাম্বারটা, ঠিক আছে। এরপর দ্বিতীয় প্রশ্নটা লক্ষ্য করো, এরপর আমরা 130 ও 131 নাম্বার প্রশ্নগুলো সমাধান করব। এখানে বলছে 11 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে একটি সংখ্যা দৈবভাবে নির্বাচন করা হলো। কতর ভিতর বলছে তারা 11 থেকে 20, ঠিক আছে। নির্বাচিত সংখ্যাটি মৌলিক হওয়ার সম্ভাবনা, এটা তোমরা নিজেরা করতে পারবা। এরপর নির্বাচিত সংখ্যাটি 2 অথবা 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা, এটা তোমরা নিজেরা করতে পারবা, এগুলো তোমরা নিজেরা করবা ঠিক আগেরটার মতো। এরপর দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, তারা বলছে নিচের তত্ত্বের আলোকে 132 ও 133 নং প্রশ্নের উত্তর দাও। কতগুলো ঠিক আছে, 21 থেকে 30 পর্যন্ত ক্রমিক নাম্বার দেওয়া আছে বা নেওয়া আছে, তা থেকে দৈব পদ্ধতিতে একটি টিকিট বেছে নেওয়া হলো, টিকিটটি মৌলিক না হওয়ার সম্ভাবনাটা নির্ণয় করো। তো তারা বলছে এখানে টিকিটগুলো হচ্ছে তোমার ক্রমিক নাম্বার দেওয়া আছে টিকিটগুলোর মধ্যে 21 থেকে 30, ঠিক আছে। তাহলে আমরা আগে 21 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো বের করব। তাহলে আমাদের সম্ভাবনা যেহেতু বের করতে বলছে, মোট ফলাফল হবে 21 থেকে 30 এর ভিতর যতগুলো সংখ্যা থাকবে। এরপর মৌলিক সংখ্যা হওয়ার না হওয়ার সম্ভাবনা, তাহলে আমরা 21 থেকে 30 এর ভিতর যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে দিব, বাকি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আমার অনুকূল ফলাফল। দেখো এটা কেমনে সমাধান করতে পারি আমরা। তো দেখো আমরা 21 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো লিখলাম। এই 21 থেকে 30 এর ভিতর তোমার সংখ্যা রয়েছে কয়টা দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। তাহলে তোমার এখানে মোট ফলাফল হচ্ছে 10টা। এবার তারা বলছিল সংখ্যাগুলো অর্থাৎ টিকিটটি মৌলিক সংখ্যা না হওয়ার সম্ভাবনাটা নির্ণয় করো। তো দেখো আমরা একটা সূত্রের মাধ্যমে মৌলিক সংখ্যাগুলো বের করতে পারি, 44, 22, 22, তারপর হচ্ছে তোমার 32, 23, 21, ঠিক আছে। তাহলে এটা হবে 21, এই সূত্রের মাধ্যমে আমরা বের করতে পারি। তাহলে এটা হচ্ছে 1 থেকে 10, এটা হচ্ছে তোমার 11 থেকে 20, আর এটা হচ্ছে তোমার 21 থেকে 30। তাহলে 21 থেকে 30 এর ভিতর মৌলিক সংখ্যা আছে কয়টা, 21 থেকে 30 এর ভিতর মৌলিক সংখ্যা পেয়েছি আমরা 2টা। আমাদের মোট সংখ্যা ছিল কয়টা, 10টা। তাহলে এই মোট সংখ্যাগুলো থেকে তুমি মৌলিক সংখ্যাগুলো বাদ দিয়ে দাও, তাহলে তোমার আর সংখ্যা থাকতেছে কয়টা, 8টা। এই 8টাই হচ্ছে তোমার অনুকূল ফলাফল, অর্থাৎ এগুলো মৌলিক সংখ্যা না। তারা আমাদেরকে বলছে টিকিটটি মৌলিক সংখ্যা না হওয়ার সম্ভাবনা, তাহলে মৌলিকগুলো বাদ দিয়ে দিলাম 2টা। আমার মোট ছিল 10টা, এখান থেকে মৌলিকগুলো বাদ দিয়ে দিলাম, তাহলে আমার আর সংখ্যা থাকতেছে কয়টা, সংখ্যা থাকতেছে 8টা। তাহলে এখানে হবে 8। এবার যদি আমরা কাটাকাটি করি, এটাকে 2 দিয়ে কাটলে এখানে পাচ্ছি 4, এটাকে 2 দিয়ে কাটলে এখানে পাচ্ছি 5, তাহলে 4/5। তাহলে আমাদের উত্তরটা হবে 4/5, অর্থাৎ ঘ নাম্বারটা। আমাদের উত্তরটা হবে ঘ নাম্বারটা। এরপর আমরা 133 নাম্বার প্রশ্নটি সমাধান করব। তো লক্ষ্য করো 133 নাম্বার প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে, দেখো 133 নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে টিকিটটি জোড় সংখ্যা এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কোনটি। এখানে মাঝখানে একটা এবং আছে,
তাহলে এবং থাকলে কি বলছিলাম, এবং থাকলে তার দুই পাশে যে দুইটা কথা থাকবে অবশ্যই সেই দুইটা কথাকে কি করতে হবে, তোমার সমর্থন করতে হবে। তো দেখো এখানে একটা বলছে তারা বিজোড় সংখ্যা, আর একটা বলছে 5 দ্বারা বিভাজ্য। তো দেখো আমার 21 থেকে 30 পর্যন্ত মোট সংখ্যা ছিল টোটাল 10টা, তাহলে মোট ফলাফল হচ্ছে 10টা। তারপর তারা বলছে বিজোড় এবং 5 দ্বারা বিভাজ্য, ওই সংখ্যাটা বিজোড় হইতে হবে এবং 5 দ্বারা বিভাজ্য হইতে হবে। তো দেখো এখানে 21 বিজোড় বা 5 দ্বারা বিভাজ্য না, তাহলে দুইটা কথাকে সমর্থন করতেছে না, সেজন্য আমরা 21 কে নিতে পারবো না। তাহলে এখানে 23 বিজোড় বাট কত দ্বারা বিভাজ্য না, 5 দ্বারা বিভাজ্য না, সেজন্য আমরা 23 কেও নিতে পারবো না। এখানে 25 বিজোড় বাট 25টা আবার তোমার কত দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, সেজন্য আমরা 25 কে নিতে পারবো। এরপর 27 বিজোড় বাট 27 কত দ্বারা বিভাজ্য না, 5 দ্বারা বিভাজ্য না। 29 বিজোড় বাট 5 দ্বারা বিভাজ্য না, তাহলে 5 দ্বারা বিভাজ্য এবং বিজোড় সংখ্যা এরকম পাইছি কয়টা, একটা। তাহলে আমার অনুকূল ফলাফল হচ্ছে 1। তাহলে আমার উত্তরটা হবে 1/10, 1/10 অর্থাৎ খ নাম্বারটা। এরপর আমরা 34 নাম্বার প্রশ্নটি সমাধান করব। এখানে বলা হয়েছে 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক নাম্বার দেওয়া টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকিট দ্বৈতভাবে নেওয়া হলো। টিকিটটি 2 অথবা 3 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? এখানে তারা আমাদেরকে 1 থেকে 10 পর্যন্ত নাম্বার দেয়া আছে, এরকম কতগুলো টিকিট দিছে। এই টিকিটগুলো তারা ভালোভাবে মিশিয়ে একটা টিকিট বা দুইটা টিকিট নিল। তাহলে ওই টিকিটগুলো তারা বলতেছে 2 অথবা 3 এর গুণিতক হওয়ার সম্ভাবনাটা বের করো। তো দেখো এটা কেমনে করতে পারি আমরা। শুরুতে আমরা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো লিখিনি। দেখো আমরা শুরুতে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো লিখলাম। এখানে তোমার মোট সংখ্যা হচ্ছে 10টা। মোট সংখ্যা হচ্ছে কয়টা? 10টা। তো তারা আমাদেরকে প্রশ্নের মধ্যে বলছে, কি বলছে একটু দেখো, 2 অথবা 3 এর গুণিতক। 2 অথবা 3 এর গুণিতক। তাহলে 2 এর গুণিতক বলতে 2 এর নামার্থাটা কোন? তাহলে 2 × 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। তাহলে এগুলো হচ্ছে 2 এর গুণিতক। এবার 3 এর গুণিতক, এখান থেকে আমরা 2 এর গুণিতকগুলো নিচ্ছি। আবার নিতে হবে আমাদের 3 এর গুণিতক, কারণ তারা আমাদেরকে বলছে 2 অথবা 3 এর গুণিতক। তাহলে এবার 3 এর গুণিতকটা লিখো। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তারিখে 9, 3 4 12 হয়ে যায়, অর্থাৎ 10 এর চাইতে বেশি হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে আমরা অনুকূল ফলাফল পেয়েছি কয়টা? এখানে এই দুইটা সংখ্যার পুনরাবৃত্তি হয়েছে, তাহলে এখান থেকে আমরা একটা নিব। তাহলে একটা, দুইটা, তিনটা, 4টা, 5টা, 6টা, 7টা। তাহলে এখানে আমরা টোটাল সংখ্যা পাচ্ছি কয়টা? 7টা। তাহলে আমাদের অনুকূল ফলাফল হবে 7। আমাদের অনুকূল ফলাফল হবে কত? 7। তাহলে আমাদের মোট ফলাফল ছিল 10টা, অনুকূল ফলাফল ছিল 7টা। তাহলে উত্তরটা হবে 7/10। এরপর 135 নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো। 1 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে একটি সংখ্যা দ্বৈতভাবে নির্বাচন করা হলো। সংখ্যাটি 3 এর গুণিতক এবং মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? এখানে মাঝখানে এবং শব্দটা আছে, মাঝখানে এবং শব্দটা আছে। তো এবং শব্দটা থাকার কারণে এখানে যে দুই পাশে যে দুইটা কথা আছে, এই দুইটা কথাকে অবশ্যই সমর্থন করতে হবে। এখানে 3 এর গুণিতক হইতে হবে এবং সেটা হতে হবে মৌলিক সংখ্যা। 3 এর গুণিতক এবং মৌলিক সংখ্যা। চলো আমরা এই প্রশ্নটি সমাধান করি। শুরুতে আমরা 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো লিখে নিব। দেখো 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো লিখলাম। তাহলে এখানে টোটাল সংখ্যা কয়টা? 20টা। তাহলে আমার মোট ফলাফল হচ্ছে 20। মোট ফলাফল হচ্ছে 20। তো তারা আমাদের জিজ্ঞেস করছে 3 এর গুণিতক এবং মৌলিক সংখ্যা। তাহলে 3 এর গুণিতক বলতে তুমি 3 এর নামাটাটা কোন? 3 একে 3, 3 দুগুণে 6, 3 তারিখা 9, 3 4 12, 3 5 15, 318, 3 7 21, 3 7 21। 21 হলে কিন্তু আমার বেশি হয়ে যাচ্ছে। 21 হলে কিন্তু কি হয়ে যাচ্ছে? বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা 21 কে নিতে পারবো না, ঠিক আছে? তাহলে এবার লক্ষ্য করো, এখানে তারা আমাদের থেকে কি জিজ্ঞেস করছে? তারা আমাদের থেকে জিজ্ঞেস করছে 3 এর গুণিতক এবং মৌলিক সংখ্যা। তো দেখো এখানে মৌলিক সংখ্যা কোনটা? এখানে মৌলিক সংখ্যা হচ্ছে 3। এই 3 সংখ্যাটা তোমার 3 এর গুণিতক এবং মৌলিক সংখ্যা। 3 এর গুণিতক এবং মৌলিক সংখ্যা, এই 3 ব্যতীত বাকি সব সংখ্যা হচ্ছে তোমার যৌগিক সংখ্যা, কারণ এই সংখ্যাগুলোকে তুমি একাধিক সংখ্যা দ্বারা ভাগ করতে পারবা, ঠিক আছে? কিন্তু 3 সংখ্যাটাকে তুমি 1 এবং 3 ছাড়া, 1 এবং 3 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা না। কাকে? 3 কে, ঠিক আছে? সেজন্য এখানে মৌলিক সংখ্যাটা হচ্ছে 3। তাহলে এখানে অনুকূল ফলাফল পাচ্ছি কয়টা? একটা। তাহলে আমাদের উত্তরটা হবে 20/1, অর্থাৎ ঘ নাম্বারটা। এরপর 136 নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো। এখানে বলা হয়েছে 11 থেকে 20 এর মধ্যে স্বাভাবিক সংখ্যাগুলোর একটি সংখ্যা দ্বৈতভাবে
নির্বাচন করা হলো সংখ্যাটি মৌলিক হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে তুমি আগে 11 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো লিখবা, দেন এখানে কয়টা সংখ্যা এটা বের করবা, বের করার পর তুমি কি করবা, এখানে মৌলিক সংখ্যা কয়টা আমরা জানি 11 থেকে 20 এর ভিতর মৌলিক সংখ্যা হচ্ছে তোমার 4টা, ঠিক আছে? 11 থেকে 20 এর ভিতর মৌলিক সংখ্যা হচ্ছে কয়টা? 4টা। দেন তুমি ক্যালকুলেশনটা করে ফেলবা। এরপর 137 নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো, এখানে বলা হয়েছে প্রথম 25টি বলতে 1 থেকে 25 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো দৈব ছরণে পূর্ণবর্গ সংখ্যা আসার সম্ভাবনা কত? তো দেখো তারা বলছে এখানে 1 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলো থাকবে, সেখান থেকে পূর্ণবর্গ সংখ্যা আসার সম্ভাবনাটা বের করতে হবে। তো দেখো চলো আমরা এই প্রশ্নটি সমাধান করি। আমরা শুরুতে 1 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলো লিখে নিলাম। এখানে 1 থেকে 25 এর ভিতর তোমার টোটাল সংখ্যা আছে 25টা, তাহলে তোমার মোট ফলাফল দাঁড়াচ্ছে 25। তো তারা আমাদেরকে কি জিজ্ঞেস করছে? তারা আমাদের থেকে জিজ্ঞেস করছে পূর্ণবর্গ। কি বর্গ? পূর্ণবর্গ। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলা? দেখো আমরা পূর্ণবর্গ বলতে পারি 1, কারণ 1 এর বর্গ করলে আমরা 1 পাই। এরপর পূর্ণবর্গ বলতে পারি আমরা 4, এটা হচ্ছে তোমার পূর্ণবর্গ সংখ্যা, 1টা পূর্ণবর্গ সংখ্যা। এরপর 9টা হচ্ছে তোমার পূর্ণবর্গ সংখ্যা। এরপর আমরা বলতে পারি এখান থেকে 16টা হচ্ছে তোমার পূর্ণবর্গ সংখ্যা। এরপর 25টা হচ্ছে তোমার পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 1 থেকে 25 এর ভিতর আমরা পূর্ণবর্গ সংখ্যা পেয়েছি কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তাহলে পূর্ণবর্গ সংখ্যা পেয়েছি 5টা। তাহলে আমার অনুকূল ফলাফল হবে 5। এখানে কাটাকাটি করলে আমরা পাচ্ছি এই 5 দিয়ে তুমি যদি 25কে কাটো তাহলে এখানে থাকে নিচে 5, তাহলে উপরে অবশ্যই 1 আছে, তাহলে উত্তরটা হবে 1/5। তাহলে এখানে আমাদের উত্তরটা হবে 1/5, অর্থাৎ গ নাম্বারটা। তাহলে 137 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে গ নাম্বারটা। এরপর আমরা 139 নাম্বার প্রশ্নটি সমাধান করব। দেখো 139 নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে খুলনা শহরের জুন মাসে 15 দিন বৃষ্টি হয়েছে, 5 জুন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? এইরকম যদি প্রশ্ন থাকে তাহলে আমরা সম্ভাবনা সমান জানি মোট ফলাফল ডিভাইডেড বাই অনুকূল ফলাফল, অর্থাৎ অনুকূল ফলাফল ডিভাইডেড বাই মোট ফলাফল। ঠিক আছে? তাহলে মোট ফলাফল কোনটা হবে? তোমার মোট ফলাফল হবে এখানে যেই মাসের কথাটা উল্লেখ থাকবে ওই মাসটা যত দিনে সেটাই হচ্ছে তোমার মোট ফলাফল। এখন জুন মাসটা কত দিনে? দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। ঠিক আছে? দেখো জুন মাসটা হচ্ছে তোমার 30 দিনে, জুন মাসটা হচ্ছে 30 দিনে। তাহলে তোমার মোট ফলাফল হবে 30। বৃষ্টি হয়েছিল কয়দিন? বৃষ্টি হয়েছিল 15 দিন। তাহলে এটা হচ্ছে তোমার অনুকূল ফলাফল, এটা হচ্ছে তোমার অনুকূল ফলাফল। কাটাকাটি করলে এখানে আমরা পাচ্ছি হাফ, তাহলে উত্তরটা হবে 5 জুন বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে হাফ। তোমাকে যদি এইরকম প্রশ্ন থাকে তাহলে তুমি ভালো করে মাথায় রাখবা মোট ফলাফল হবে তোমাকে এখানে যে মাসের কথা বলা হবে সে ওই মাসটা কত দিনে, আর যতদিন বৃষ্টি হবে সেটা হবে তোমার অনুকূল ফলাফল। এখানে তোমাকে যদি বলতো 4 জুন বৃষ্টি হওয়ার সম্ভাবনা, 2 জুন বৃষ্টি হওয়ার সম্ভাবনা, হ্যাঁ 15 জুন বা 15 জুন বৃষ্টি হওয়ার সম্ভাবনা, তাহলে উত্তরটা আসবে একই, হাফ। ঠিক আছে? যতই জিজ্ঞেস করুক না কেন আগে মাসটা কত দিনে বৃষ্টি হয়েছিল কয়দিন, এটার মধ্যে তুমি ক্যালকুলেশন করলে আনসারটা পেয়ে যাবা। এরপর 140 নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো, আবহাওয়া দপ্তর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী জুলাই মাসে সিলেট শহরে 16 দিন বৃষ্টি হয়েছে, তাহলে 12 জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? এখানে তারা আমাদেরকে 12 জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা বের করতে বলছে। তো আমরা সম্ভাবনা সমান কি জানি? মোট ফলাফল। মোট ফলাফলটা হবে তোমার বৃষ্টি কতদিন হয়েছে, সরি মাসটা কত দিনে। এখানে কোন মাসের কথা আছে? জুলাই মাসের কথা। এখন জুলাই মাসটা কত দিনে? আমরা সবাই জানি জুলাই মাসটা হচ্ছে তোমার 31 দিনে। ঠিক আছে? বৃষ্টি হয়েছিল কয়দিন? 16 দিন। তাহলে এখানে উপরে হবে অনুকূল ফলাফল 16। তাহলে তোমার 12 জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে 16/31, অর্থাৎ এখানে উত্তর হবে খ নাম্বারটা। এরপর 141 নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো, আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী সেপ্টেম্বর মাসে 19 দিন বৃষ্টি হয়েছে, 4 সেপ্টেম্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? এটা তুমি নিজে বের করবা। এরপর 142 নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো, এখানে বলা হয়েছে 2000 সালের ফেব্রুয়ারি মাসের 5 দিন বৃষ্টি হয়েছে, 12 ফেব্রুয়ারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? তো দেখো আমরা সচরাচর জানি ফেব্রুয়ারি মাস হয় 28 দিনে, কিন্তু এখানে বলা হয়েছে 2000 সালের ফেব্রুয়ারি মাস। এখন এখানে সালটা কিন্তু তোমাকে উল্লেখ করে দিছে 2000 সাল। তাহলে এই 2000 সালটাকে আমরা কত দিয়ে ভাগ করতে পারি? 4 দিয়ে ভাগ করতে পারি। তাহলে যে সব সালকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো ওই সালগুলো হচ্ছে তোমার লিপ ইয়ার, ওই সালগুলো হচ্ছে লিপ ইয়ার। তাহলে যদি কোনো সাল লিপ ইয়ার হয় তাহলে ওই সালের ফেব্রুয়ারি মাসটা হয় 29 দিনে। এটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে।
যেহেতু 2000 সালকে আমরা ছাড় দিয়ে ভাগ করতে পারি, তাহলে ফেব্রুয়ারি মাসটা হচ্ছে আমাদের কত দিনে? 29 দিনে। তাহলে এখানে আমরা মোট ফলাফলের জায়গায় লিখতে পারি 29। ঠিক আছে, বৃষ্টি হয়েছিল কয়দিন? 5 দিন। তাহলে উত্তরটা হবে 5/29, অর্থাৎ ক নাম্বারটা। 142 নাম্বার প্রশ্নের উত্তর হবে ক নাম্বার। এরপর আমরা 143 নাম্বার প্রশ্নটি সমাধান করব। একটি গ্রামে তোমার 350 জন বিদ্যুৎ, 150 জন সৌর বিদ্যুৎ এবং 115 জন কোনো বিদ্যুৎ সরবরাহ করে না। দৈবভাবে একজনকে নির্বাচন করলে বিদ্যুৎ ব্যবহারকারীর সম্ভাবনা হওয়ার কতটুকু? অর্থাৎ এখানে একটা গ্রামের কথা বলা হয়েছে, ওইখানে বিদ্যুৎ ব্যবহার করে, সৌর বিদ্যুৎ ব্যবহার করে, আর অনেকেই বিদ্যুৎ ব্যবহার করে না। তাহলে আমাকে সম্ভাবনাটা বের করতে বলছে। তাহলে সম্ভাবনা সমান আমরা কি জানি? সম্ভাবনা সমান হচ্ছে মোট ফলাফল। মোট ফলাফল হবে ওই গ্রামে কতজন লোক বাস করে। তাহলে দেখো, গ্রামের লোক সংখ্যা যদি আমরা বের করতে চাই, দেখো গ্রামের মধ্যে আমার লোক আছে কয়জন? বিদ্যুৎ ব্যবহার করে 300 কয়জন? 350 জন। তাহলে 350 যোগ আমরা লিখতে পারি কয়জন? সৌর বিদ্যুৎ 150, তাহলে 150 যোগ 115, তাহলে মোট পাচ্ছি আমরা 615 লোক সংখ্যা পাচ্ছি 615। তাহলে আমার মোট ফলাফলটা হচ্ছে 615। এবার এখানে সৌর বিদ্যুৎ ব্যবহার করে কয়জন? 300। বিদ্যুৎ ব্যবহার করে কয়জন? 350 জন। তাহলে অনুকূল ফলাফল হচ্ছে 350। এখন এখানে যদি আমরা কাটাকাটি করি, তাহলে আমাদের উত্তরটা চলে আসবে। তোমরা নিজেরা এটা একটু করে নিবা। উত্তরটা হবে, আমি যদি বলি, উত্তরটা হবে এখানে আমরা 5 দিয়ে কাটতে পারি। এটাকে যদি 5 দিয়ে কাটি, তাহলে এখানে দাঁড়ায় 70, আর এটাকে 5 দিয়ে কাটলে 123। ঠিক আছে, উত্তরটা হচ্ছে আমাদের 70/123। 143 নাম্বার প্রশ্নের উত্তর হবে 70/123। এরপর দৈবভাবে একজনকে নির্বাচন করা হলো, সৌরবিদ্যুৎ ব্যবহারকারী না হওয়ার সম্ভাবনা কত? তাহলে তুমি এখান থেকে সৌরবিদ্যুৎটা বাদ দিয়ে দাও। সৌরবিদ্যুৎ কয়জন ব্যবহার করে? সৌরবিদ্যুৎ ব্যবহার করে তোমার 150 জনে। তোমার গ্রামের লোক সংখ্যা কয়জন ছিল? লোক সংখ্যা ছিল টোটাল 650 জন। ঠিক আছে, তাহলে এখানে তোমার টোটাল লোক সংখ্যা ছিল 615 জন। টোটাল লোক সংখ্যা ছিল 615 জন। ওইখান থেকে তুমি কাকে বাদ দিয়ে দিবা? সৌরবিদ্যুৎ ব্যবহার করে, কারণ এখানে সৌরবিদ্যুৎ ব্যবহার করে না, এরকম সম্ভাবনাটা বের করতে বলছে। তাহলে সৌরবিদ্যুৎ ব্যবহার করে 150 জন, তাহলে 150 তুমি বাদ দিয়ে দাও। তাহলে এখানে দাঁড়ায় তোমার কত? তুমি যদি এটা একটু করি আবার, আমরা যদি কাকে বাদ দিয়ে দিই, এটা বাদ দিয়ে দিই, তাহলে এখানে দাঁড়ায় 400 কত? 465। তো দেখো এখানে আমার লোক সংখ্যা ছিল টোটাল 615 জন। তাহলে সৌরবিদ্যুৎ ব্যবহার করে না, এরকম পেয়েছি আমরা 400 কয়জন? 465 জন। তাহলে এখানে আমরা লিখতে পারি 465। তাহলে এখানে কাটাকাটি করে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের আনসার। এরপর আমরা 145 ও 147 নাম্বার প্রশ্নগুলো সমাধান করব। তো দেখো এখানে বলা হয়েছে 50 জন লোকের রক্তের গ্রুপ নিম্নরূপ। তাহলে টোটাল মানুষ হচ্ছে 50 জন। 10 জনের আছে এ প্রকারের রক্ত, 12 জনের আছে বি প্রকারের রক্ত, 13 জনের আছে ও প্রকারের রক্ত, আর 15 জনের আছে এ বি প্রকারের রক্ত। এখানে বলছে একজন লোকের বি প্রকারের রক্ত হওয়ার সম্ভাবনা কত? তাহলে দেখো এখানে তোমার টোটাল লোক ছিল কয়জন? তোমার টোটাল লোক ছিল 50 জন। টোটাল লোক ছিল 50 জন, তাহলে মোট ফলাফলটা হচ্ছে 50। তাহলে তারা জিজ্ঞেস করছে বি প্রকারের রক্ত, বি প্রকারের আছে কয়জনের? 12 জনের। তাহলে এখানে কাটাকাটি করো, তুমি যদি 2 দিয়ে কাটো তাহলে এটাকে কাটা যায় 6 বার, আর এটাকে 2 দিয়ে কাটলে 25, তাহলে 6/25, অর্থাৎ খ নাম্বারটা। এরপর 46 নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো, একজন লোকের বি প্রকারের রক্ত না হওয়ার সম্ভাবনা কত? দেখো তোমার মোট ফলাফল ছিল কয়জন? মোট লোক ছিল 50 জন। তাহলে এ বি প্রকারের রক্ত হবে না, তাহলে এ বি প্রকারের কয়জন? 15 জন। মোট ছিল 50 জন। তাহলে এখান থেকে আমরা এ বি প্রকারেরটা বাদ দিয়ে দিব। তাহলে 50 জন থেকে তোমার 15 জন চলে গেলে আর থাকে 35 জন। ঠিক আছে, তাহলে 35 জন। এবার তুমি এখানে কাটাকাটি করো, কাটাকাটি করলে এটাকে 7 দিয়ে কাটো, এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে 7, এটাকে 5 দিয়ে কাটলে 10। ঠিক আছে, তাহলে এটারে 5 দিয়ে কাটলে 10, তাহলে উত্তরটা হচ্ছে আমাদের 7/10। এরপর শব্দ 147 নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে তারা বলা হয়েছে হায়ার ম্যাথমেটিক্স
শব্দটির অক্ষরগুলো পৃথকভাবে একটি বক্সে রাখা হলো, দৈর্ঘ্যভাবে একটি বর্ণ নেওয়া হলো, বর্ণটি এ অথবা এইচ না হওয়ার সম্ভাবনা কত? প্রশ্নটি একটু লক্ষ্য করো, এখানে বলা হয়েছে হায়ার ম্যাথমেটিক্স। এই শব্দটির অক্ষরগুলো পৃথকভাবে একটি বক্সের মধ্যে রাখা হয়েছে, দৈর্ঘ্যভাবে একটি বর্ণ তারা তুলেছে, এই বর্ণটি এ অথবা এইচ না হওয়ার সম্ভাবনা কত? তাহলে বর্ণটা এ অথবা এইচ না হওয়ার মানে কি? এখানে অথবা আছে, যে কোনো একটা কথাকে সমর্থন করলে হবে। তাহলে এ অথবা এইচ হতে পারবে না, তাহলে এ থাকলেও বাদ দিতে হবে, তোমার এইচ থাকলেও কি দিতে হবে? বাদ দিতে হবে। তাহলে এখানে দেখো টোটাল কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এখানে আমরা টোটাল বর্ণ পেয়েছি 6টা, আর এখানে আছে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। তাহলে এখানে টোটাল বর্ণ পেয়েছি আমরা 17টা। তাহলে আমাদের মোট ফলাফলটা হচ্ছে 17। এরপর এখান থেকে আমরা বাদ দিয়ে দিব, কাদেরকে? এ আর এইচ কে। তাহলে এ আর এইচ কে বাদ দিয়ে দাও। তাহলে একটা, দুইটা, এখানে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে বাদ গেল কয়টা? বাদ গেল তোমার 5টা। বাদ গেল কয়টা? 5টা। তাহলে তোমার টোটাল সংখ্যা ছিল 17টা। ওইখান থেকে এ অথবা এইচ না হওয়ার জন্য বলছে, তাহলে এইচ বাদ দিয়ে দাও। তাহলে এরকম কয়টা বাদ গেছে? তোমার 5টা। তাহলে তোমার 8 থাকতেছে কয়টা? 17 থেকে 5 চলে গেলে 8 থাকে 12টা। তাহলে তোমার উত্তরটা হবে 12/17। তাহলে উত্তরটা হবে 12/17। এরপরের প্রশ্নটি লক্ষ্য করো, এখানে বলা হয়েছে 148 নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে হায়ার ম্যাথমেটিক্স শব্দটির প্রত্যেকটি বর্ণ আলাদা করে একটি বাক্সে রাখা হলো, বাক্সটি থেকে নির্বাচিত বর্ণটি তুললে সেটি টি হওয়ার সম্ভাবনা কত? এটা একটু লক্ষ্য করো, এখানে টোটাল বর্ণ কয়টা দেখো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা। তাহলে এখানে টোটাল বর্ণ পাচ্ছি আমরা 11টা। তাহলে এখানে পাচ্ছি আমরা 11টা। এরপর তারা বলছে টি, তাহলে এখানে টি কয়টা আছে দেখো? তাহলে এখানে টি কয়টা আছে দেখো? একটা টি, দুইটা টি। তাহলে টি আছে তোমার কয়টা? 2টা। তাহলে টি হওয়ার সম্ভাবনার অনুকূল ফলাফল পাচ্ছি আমরা কয়টা? 2টা। তাহলে আমাদের টোটাল বর্ণ ছিল 11টা, অনুকূল ফলাফল হচ্ছে 2টা, তার মানে উত্তরটা হবে 2/11। তোমরা যারা এই পর্বটি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করলাম। তোমরা যারা আমাদের ক্লাসগুলো ইউটিউব থেকে করতেছো তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবা। তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, তোমরা এই ক্লাসগুলো ভালোভাবে করবা। যদি এই যে আমরা টোটাল 5টা পাঠ করালাম, অর্থাৎ 5টা ক্লাস নিলাম এখান থেকে সম্ভাবনা থেকে, আশা করি এই 5টা ক্লাস যদি তোমরা বুঝে বুঝে করো তাহলে সম্ভাবনার মধ্যে আর কোনো ধরনের সমস্যা থাকবে না। আমাদের আরো 2টা টাইপ রয়েছে, পরবর্তী পর্বে আমরা এই 2টা টাইপ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।